কান্তারা নামের এক গহীন জঙ্গলে লুকিয়ে আছে মহামূল্যবান প্রাকৃতিক সম্পদ, যার দেখাশোনার দায়িত্বে ছিল সেখানকার আদিবাসী গোষ্ঠী। কিন্তু সেই সম্পদ ছিনিয়ে নিতে পাশের জঙ্গলের এক গোষ্ঠী শুরু করে ভয়ঙ্কর কালো জাদু। অন্যদিকে সেই রাজ্যের রাজা এবং রাজকন্যা মিলে তাদের বিরুদ্ধে করতে থাকে একের পর এক ষড়যন্ত্র। কিন্তু সেই সময়ই স্বয়ং দেবতা প্রকট হয় তার ভয়ানক রূপে। এরপর সে কিভাবে এই আদিবাসী গোষ্ঠীকে রক্ষা করে এবং পাপের বিনাশ ঘটায়, সেটাই দেখব আজকের গল্প কান্তারা চ্যাপ্টার 1-এ। শুরুতে আমাদেরকে কর্ণাটকের ঘন জঙ্গল দেখানো হয়। আমরা সেখানে একজন ব্যক্তিকে দেখতে পাই যে কিনা থিয়াম পারফর্ম করতে করতে জঙ্গলের ভেতরে ছুটে যায় আর একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে হুট করেই অদৃশ্য হয়ে যায়। তখনই আমাদেরকে দেখানো হয় লোকটির ছেলেটা তার পেছন পেছন যেতে থাকে। সে তখন তাকে উধাও হয়ে যেতে দেখে ফেলে। ছেলেটা তখন অস্থির হয়ে তার বাবাকে খুঁজতে থাকে। এরপরই দেখা যায় এই ছেলেটি আরো কয়েক বছর পর পর্যন্ত তার বাবাকে খুঁজে চলেছে। এত বছর পর এসেও ছেলেটির মনে একটাই প্রশ্ন, যে সেই রাতে তার বাবা কেন এ স্থানে এসে হুট করে অদৃশ্য হয়ে গিয়েছিল। কি সেই রহস্য? ছেলেটি যখন এই প্রশ্ন করছিল, তখন তার প্রশ্নের জবাবে এক ব্যক্তি বলতে থাকে যে কারণ এখানে দেবতারা রয়েছেন আর এভাবে অদৃশ্য হয়ে যাওয়াটাই তাদের পূর্বপুরুষের নিয়ম। তবে এর পেছনে একটা রীতিকথা রয়েছে, আর তা হচ্ছে পৃথিবীতে মানুষ এবং প্রকৃতির উপর অন্যায় অত্যাচার যখন খুব বেশি বেড়ে যায়, তখনই দুষ্টের বিনাশ করতে ঈশ্বর তার দূত পাঠান। ঠিক তেমনই আজ থেকে 2000 বছর আগে ঈশ্বর এমন এক দূত পাঠিয়েছিলেন। সেই সময়ে এই জঙ্গলের নাম ছিল কান্তারা। এখান থেকে এই দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে তখন 2000 বছর আগে নিয়ে যাওয়া হয়। সেই সময়ে কদম্ব আদিবাসীদের রাজত্ব করত রাজা দ্বিজেন্দ্র। তাদের এই এলাকা বাণিজ্যের জন্য অনেক বেশি প্রসিদ্ধ ছিল, তাই পশ্চিমাদের এই জায়গার প্রতি অনেক বেশি আকর্ষণও ছিল। সে কারণে তৎকালীন রাজা সামন্তকে পরাজিত করে কদম্ব রাজা দ্বিজেন্দ্র ভাংরা রাজ্যের স্থাপন করে। অন্যদিকে দেখানো হয় পুরো পৃথিবী থেকে আড়ালে বসবাস করা এক আদিবাসী গোষ্ঠী। তারা জঙ্গলের এক নদীতে মাছ ধরার জন্য যায়, আর এটা করতে গিয়েই তারা নদীর মধ্যে একটা পবিত্র পাথর খুঁজে পায়, যেটা তখন তারা ঈশ্বরের পাথর মনে করে, আর তখন থেকেই সেটার পুজো করতে শুরু করে। কিন্তু রাজা দ্বিজেন্দ্র তখন সেই আদিবাসী লোকগুলোর উপর হামলা করে বসে আর তাদের মধ্যে কিছু মানুষকেও নির্মমভাবে হত্যা করে। বাকি যারা ছিল তাদেরকে তার ভাংরা রাজ্যে নিয়ে দাস বানিয়ে রাখে। এরপর থেকে সকল দাসদের উপর সব সময় চলতে থাকে অমানবিক অত্যাচার। তাদেরকে তো হত্যাও করা হতো। তাদের প্রতি কারো কোনো দয়া মায়া ছিল না। লোকগুলো সেখানে অনেক কষ্টের জীবন কাটাতে থাকে। তারা সেখান থেকে মুক্ত হতে চাইলেও তা আর পারে না। এরপর একদিন দেখানো হয় রাজা দ্বিজেন্দ্র তার পুত্রকে নিয়ে সমুদ্রে যায় গোসল করার জন্য। ঠিক তখনই সে সেখানে মায়াকারা নামের এক বৃদ্ধকে দেখতে পায়, যে তাদের পাশেই মাছ ধরছিল। রাজা তো তখন তাকে দেখে অনেক বেশি রেগে যায় যে এখানে সে আর তার পুত্র এসেছে, এই লোক কেন এখানে আসবে। রাজার সৈন্যরা তখন মায়াকারাকে ধরে এনে সাথে সাথে হত্যা করতে যাচ্ছিল। কিন্তু তখনই মায়াকারার কাছে রাজা যা দেখতে পায় তা দেখে তার চোখ কপালে ওঠে, কারণ মায়াকারার কাছে ছিল মূল্যবান বিভিন্ন মশলা, যা বাণিজ্যের জন্য বেশ প্রসিদ্ধ। এসব নিয়ে বাণিজ্য করতে পারলে তাদের রাজ্যের ধন সম্পত্তি অনেক বৃদ্ধি পাবে। তাই রাজা তখন তাকে না মারার নির্দেশ দেয় আর তার কাছে জানতে চায় যে এগুলো সে কোথায় পেয়েছে। মায়াকারা বলে ঈশ্বরের মধুবনে কান্তারায়। ঈশ্বরের মধুবনের কথা শুনে রাজা তার সৈন্য সামন্ত নিয়ে সোজা চলে যায় কান্তারায় আর সেখানে প্রবেশ করে। আর এটা করেই সে মায়াকারার ফাঁদে পড়ে যায়। এখানে বলে দেই, এই মায়াকারা হলো তাদের মধ্যেই একজন, যে আদি গোষ্ঠীকে রাজা এখানে দাস বানিয়ে নিয়ে এসেছিল। এই আদিবাসীরা এই অত্যাচার থেকে পালাতে চাচ্ছিল, কিন্তু কোনোভাবেই পারছিল না। তাই মায়াকারা বুদ্ধি করে তাদের সবাইকে বাঁচানোর জন্য এই পরিকল্পনা করে, তাও নিজের জীবন ঝুঁকিতে নিয়ে, যাতে করে রাজা তার কথা শুনে লোভে পড়ে যায় আর তাদের জঙ্গল কান্তারাতে পৌঁছে যায়। আর তখনই তারা সেখানে নিয়ে রাজাকে শেষ করে দিতে পারবে। আর এটা করলেই এই আদিবাসী লোকগুলো অত্যাচারী রাজার দাসত্ব থেকে ছাড়া পাবে। দেখা যায় রাজা দ্বিজেন্দ্র সেই জঙ্গলে গিয়ে মূল্যবান মশলা খোঁজার জন্য একটা মরা গাছ দেখতে পায়। আর সেখানে যেহেতু অন্ধকার ছিল, তাই আলোর জন্য সে সেই গাছে আগুন ধরিয়ে দেয়। আর সাথে সাথেই সেখানকার গলিকা দেবতা জেগে ওঠে।
এই দেবতা রাজার সৈন্য সামন্ত সহ রাজাকেও একেবারে ধ্বংস করে দেয়। তবে সেই সময় দ্বিজেন্দ্রর ছেলে রাজশেখর কোনো মতে তার বাবার তরবারি নিয়ে সেখান থেকে পালিয়ে আসে, কিন্তু পালাতে গিয়ে সে অন্য জঙ্গলের এক আদিবাসী কারুপা গোষ্ঠীর হাতে পড়ে যায়। একদিকে কান্তারায় গলিকা দেবতার নির্দেশে ঈশ্বরের সেই মূল্যবান পাথরের স্থাপন করে পুজো করা হয়, আর অন্যদিকে কারুপা আদিবাসী গোষ্ঠী রাজশেখরের কাছে কান্তারার শক্তির কথা জানতে পারে। এরপরে কারুপা গোষ্ঠীর সহায়তা নিয়ে রাজশেখর রাজ্যে ফিরে আসে আর রাজ্যের দায়িত্ব নিজ হাতে তুলে নেয়। এর ভেতর দিয়ে ভাংরা রাজ্য কারুপা গোষ্ঠীর কাছে অঙ্গীকারবদ্ধ হয়ে পড়ে। এরপর দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায়, কিন্তু রাজশেখরের মন থেকে এখনো সেই কান্তারার ভয় কাটেনি। তাই এই রাজ্যের সুরক্ষার জন্য রাজশেখর কান্তারা আর তাদের রাজ্যের মাঝখানে একটা দেয়াল তুলে দেয়, যাতে করে কেউ এই রাজ্য থেকে কান্তারা না যেতে পারে, আর কান্তারা থেকেও যেন কেউ এই রাজ্যে আসতে না পারে। এর মধ্যে একদিন দেখানো হয় কান্তারার আদিবাসী গোষ্ঠী একটা কুয়োর মধ্যে ছোট্ট বাচ্চা ছেলেকে খুঁজে পায়, আর তার নাম রাখে বিশাল। অন্যদিকে দেখানো হয় রাজশেখরের আগেই একটি ছেলে সন্তান হয়েছিল, আর আজ তার স্ত্রী একটা কন্যা সন্তানের জন্ম দেয়, কিন্তু জন্মের পর বাচ্চাটি একদমই নড়াচড়া করছিল না। এর জন্য কারুপা আদিবাসী গোষ্ঠীর প্রধানের স্ত্রী ওই কন্যাকে নিজের বুকের দুধ খাইয়ে দেয়, আর এটা করলেই দেখা যায় বাচ্চাটি সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়ে যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমরা তখন সেই বিশালকে দেখতে পাই। সেই কান্তারার আদিবাসীদের মধ্যেই বড় হচ্ছে। এই বাচ্চা ছেলেটি মাঝে মধ্যেই মায়াকারার সাথে কথা বলতো, কিন্তু মায়াকারাকে শুধু সেই দেখতে পেত, অন্য কেউ তাকে দেখতে পেত না। আর তাদের আদিবাসীদের একটা নিয়ম ছিল, তারা জঙ্গলে যা কিছু পেত তা 3 ভাগ করত। 1 ভাগ ঈশ্বরের কাছে সমর্পণ করা হতো, 1 ভাগ নিজেদের জন্য রাখত, এবং আর 1 ভাগ জঙ্গলের সীমানার বাইরে তারা রেখে আসতো। তাদের ধারণা ছিল যে তাদের রেখে আসা সেই ভাগ ধর্ম রক্ষক এসে নিয়ে যাবে। তবে কিছু লোক সেগুলো চুরি করে ভাংরা রাজ্যে নিয়ে যেত এবং সেখানে গিয়ে বিক্রি করত, কিন্তু কান্তারার আদিবাসীরা এই বিষয়ে কিছুই জানত না। এভাবে আরো কয়েক বছর কেটে যায়। রাজশেখর একসময় তার ছেলে কুলাশেখরকে তার সিংহাসনে বসায়, কিন্তু কুলাশেখরের রাজা হওয়ার কোনো যোগ্যতাই ছিল না। সে ছিল মাদকাসক্ত, নারীবাজ, দুর্নীতিগ্রস্ত, নিচু মন মানসিকতার লোভী এক ব্যক্তি। আর রাজশেখরও এই ব্যাপারে খুব ভালো করেই জানত। তাই সে কুলাশেখরকে রাজ্যের আসনে বসালেও সে কুলাশেখরের ক্ষমতার সীমাবদ্ধতা রেখে দেয়। এমনকি সে তার মেয়ে কনককে এই রাজ্যের সকল ব্যবসার দায়িত্ব দেয়। এই কুলাশেখর এতদিন শুধু কান্তারার কথা শুনেছে, কিন্তু কখনো নিজ চোখে দেখেনি, আর সে তার বাবার সাথে ঘটা গল্প কথা বিশ্বাসও করে না। তাই সিংহাসনে বসার পরেই কুলাশেখর রাজশেখরের গোপনে তার মন্ত্রীকে নিয়ে সেই কান্তারাতে শিকার করার জন্য চলে যায়। কিন্তু কান্তারাতে তাদের জন্য কি অপেক্ষা করছিল তারা এই সম্পর্কে কিছুই জানত না। কান্তারায় ঢুকে রাজা কুলাশেখর শিকার করতে শুরু করে দেয়। সে যখন এমনটা করে তখন কান্তারাতে বিদ্যমান আদিবাসী গোষ্ঠী তাদের উপর আক্রমণ চালায়। এতে করে কুলাশেখরের সৈন্যরা এক এক করে মারা যেতে থাকে। তখন সে তার মন্ত্রীকে নিয়ে কোনো মতে জীবিত সেখান থেকে ফিরে আসতে পারলেও সৈন্যরা সবাই আদিবাসীদের হাতে মারা পড়ে। তবে আদিবাসীরা তাদের মধ্যে থেকে একজন সৈন্যকে বাঁচিয়ে রাখে। সেই সৈন্যের নাম হলো বাঁধন। তারা বাঁধন নামের সেই সৈন্যকে বন্দি বানিয়ে তাদের আবাসস্থলে নিয়ে যায়। আমাদেরকে তখন দেখানো হয় এই পুরো দলের নেতৃত্ব তখন দিচ্ছিল বিশাল, আর এই দলটির শিকার করা থেকে শুরু করে এই আদিবাসী গোষ্ঠীর নিরাপত্তা প্রদানের দায়িত্ব সবকিছু বিশালই পালন করে। তো আদিবাসী গোষ্ঠী যখন ওই সৈন্যের একজন অর্থাৎ বাঁধনকে সেখানে নিয়ে যায়, তখনই সেখানে থাকা বাকি লোকজন বাঁধনকে দেখেই বুঝতে পারে যে এটা হলো রাজার সৈন্য। তাই তাদের গোষ্ঠীর প্রধান ভোগেন্দ্র সবাইকে সাবধান করে দেয়। ভোগেন্দ্র সবাইকে বলে যে তারা যেহেতু সীমানা পার করে এখানে এসেই পড়েছে, তাই যে কোনো সময় তাদের পক্ষ থেকে তাদের এখানে হামলা হতে পারে, তাই সর্বদা তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। অন্যদিকে আমরা বিশালকে দেখতে পাই, সে সবার সাথে কুলাশেখরকে নিয়ে বলাবলি করছিল। সে বলে যে আবার কেমন রাজা, বিপদ দেখা মাত্রই পালিয়ে গেল। রাজা হবে যে বিপদের মোকাবেলা করবে, আর ওরা যেহেতু প্রাচীরের দরজা খুলে তাদের এখানে চলেই এসেছে, তাই তারাও গিয়ে এখন চাইলেই তাদের রাজ্য দেখে আসতে পারে। তাছাড়া রাজার সৈন্য বাঁধন যেহেতু তাদের সাথেই আছে, তাই তার সাহায্য নিয়ে তারা সহজেই রাজ্যে প্রবেশও করতে পারবে। এটা শুনে সবাই রাজি হয়ে যায়।
তখন তারা কিভাবে রাজ্যে প্রবেশ করবে এটা নিয়ে পরিকল্পনা শুরু করে দেয়। প্রথমে তারা সবাই মৃত সৈন্যদের পোশাক পরিধান করে নেয়। এরপর বাঁধনকে সাথে নিয়ে তারা রাজশেখরের বানানো প্রাচীরের দরজায় এসে পৌঁছায়। এখানে থাকা রক্ষীরা তখন তাদেরকে তাদের সৈন্য মনে করে ভেতরে প্রবেশ করায়। অন্যদিকে দেখানো হয় গতদিনের ঘটনায় কুলাশেখর মাতাল অবস্থায় রাজসভায় আসে। তার বাবা রাজশেখর এই বিষয়টি লক্ষ্য করে। সে তখনও পর্যন্ত জানতো না যে তার ছেলে তার কথা অমান্য করে কান্তারার ওই জঙ্গলে গিয়েছিল, আর সেখানে তার সাথে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, তাদের কত সৈন্য মারা গেছে। এদিকে দেখানো হয় বিশাল তার লোকেদেরকে নিয়ে বন্দর গ্রামে পৌঁছে যায়। মূলত এখান থেকে এই রাজ্যের ব্যবসায়িক কার্যক্রম সবকিছু পরিচালিত হতো। এখানে তখন আমরা রাজশেখরের মেয়ে কনককে দেখতে পাই। সেখানে একটা মন্দিরের জন্য মূর্তি বানানোর কাজ চলছিল। কনক আসলে সেই সকল কাজ পরিদর্শন করার জন্যই এসেছে, কিন্তু ঠিক তখনই একটা পাথর গিয়ে পাশে থাকা একটা মৌচাকে গিয়ে লাগে, আর মৌমাছির দল তখন সেখানে থাকা সবার উপর আক্রমণ করতে থাকে। রাজকন্যা কনকও তখন ওই মৌমাছিদের মধ্যে পড়ে যায়। এমন অবস্থায় কে রাজকন্যাকে বাঁচাবে? কেউ তখন রাজকন্যার কথা ভাবে না। তারা সবাই যে যার মতো নিজেদের জীবন বাঁচানোর জন্য দৌড়াচ্ছে। কিন্তু তখনই দেখানো হয় বিশাল রাজকুমারীকে লক্ষ্য করে, আর তাকে বাঁচানোর জন্য সে তাকে একটা পর্দা দিয়ে ঢেকে দেয়। এর মধ্য দিয়েই বিশাল প্রথম রাজকুমারী কনককে দেখতে পায়। এরপরই মৌমাছি সেখান থেকে চলে গেলে সবাই স্বাভাবিক হয়ে তাদের কাজে ফিরে যায়। তারপর দেখানো হয় বিশাল তার লোকেদেরকে নিয়ে বাজারের মধ্যে প্রবেশ করে। বিশাল এবং তার দলের লোকেরা এতদিন পর্যন্ত পাথর দিয়ে তৈরি অস্ত্র ব্যবহার করত, তাই তারা যখন এখানে লোহার অস্ত্র দেখে তখন তারা সেই অস্ত্রগুলো নিতে যাচ্ছিল। কিন্তু এই অস্ত্রগুলো নেয়ার জন্য সবাইকে রাজার অনুমতিপত্র দেখাতে হবে। তাদের কাছে এই অনুমতিপত্র না থাকায় সেগুলো দোকানদার তাদেরকে নিতে দেয় না। তখন তারা অন্যদিকে চলে যায়। কিন্তু অন্যদিকে গিয়ে তারা তাদের সেই সকল জিনিসপত্র দেখতে পায় যেগুলো তারা ধর্মরক্ষকের জন্য জঙ্গলের সীমানায় রেখে আসতো। এটা দেখে তো তারা আকাশ থেকে পড়ে। এটা তো তারা ধর্মরক্ষকের জন্য রেখে আসতো, আর এই রাজ্যের মানুষ কিনা তাদের আড়ালে এগুলো চুরি করে এখানে নিয়ে এসেছে, আর এখানে এনে তারা এই জিনিসগুলো উচ্চ দামে বিক্রি করছে। এসব দেখে তখন আদিবাসীদের মধ্যে কয়েকজন এটা নিজেদের বলে দাবি করে নিয়ে যেতে চায়। তখন দোকানদার তাদেরকে চোর মনে করে রাজ্যের কিছু সৈন্যকে সেখানে ডাকে। এরপর সেই সৈন্যরা এসে তাদেরকে ধরতে গেলে বিশাল এবং তার দলের সাথে সৈন্যদের তুমুল মারামারি শুরু হয়। তবে বিশালরা সংখ্যায় অনেক কম ছিল। এজন্য বিশাল আর তার দলের লোকেরা যতই চেষ্টা করুক না কেন একসময় তারা রাজ্যের সৈন্যদের হাতে ধরা পড়ে যায়। সৈন্যরা তাদেরকে চোর মনে করে আর সোজা রাজার সভায় নিয়ে যায়। কুলাশেখর তখন তাদের কাছে জানতে চায় যে তারা কোথা থেকে এসেছে। বিশাল যখনই তাকে বলে যে তারা কান্তারা থেকে এসেছে, এইটা শোনার সাথে সাথে পুরো সভা একদম চমকে ওঠে। সাথে সাথে বিশালদেরকে বেঁধে ফেলা হয় আর তাদেরকে টর্চার করা শুরু হয়। কুলাশেখর তখন তাদেরকে উদ্দেশ্য করে বলতে থাকে যে কান্তারার ধর্মরক্ষক নিয়ে যেসব কাহিনী রয়েছে সব হলো মিথ্যা কাহিনী। বিশাল তখন তাকে শুধু বলে যে সে যদি ওগুলো বিশ্বাস নাই করে তাহলে তাদের জঙ্গল থেকে অত তাড়াতাড়ি পালিয়ে গিয়েছিল কেন। সে যদি আর একটু সময় থাকতো তাহলে নিজেই বুঝতে পারতো যে কোন কাহিনী সত্যি আর কোন কাহিনী মিথ্যা। এতে করে তখন কুলাশেখর বুঝতে পেরে যায় যে তারাই সেদিন জঙ্গলের মধ্যে তার এবং তার সৈন্যদের উপর আক্রমণ করেছিল। এটা বুঝতে পেরেই সে তখন তার তলোয়ার নিয়ে বিশালকে মেরে ফেলার জন্য এগিয়ে যায়। ঠিক তখনই সেখানে রাজশেখর চলে আসে আর তাকে বাধা দেয়। এরপর সে বিশালদের সাথে কথা বলে জানতে পারে যে কুলাশেখরই প্রথমে কান্তারাতে প্রবেশ করেছিল আর এর জন্যই এখন তারা এখানে এসেছে। রাজশেখর তখন বিশালকে বলতে থাকে যে তারা এখানে প্রবেশ করলে আর ফিরে যেতে পারবে না, এটা জেনেও কেন এখানে এসেছে। বিশাল তখন রাজশেখরের গালের পোড়া দাগ দেখে বলে একসময় তাকেও সেখান থেকে জীবিত ফিরতে দেয়া হয়েছিল, আর তারা এখানে এসে তাদের লোকদের মেরে তার সামনে দাঁড়িয়ে আছে। এখন তার কি মনে হয় যে তারা ফিরে যেতে পারবে না? অর্থাৎ বিশাল এখানে সরাসরি রাজশেখরের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এগুলোর পরেও রাজশেখর এখনো তাদেরকে জীবিত রাখায় কুলাশেখর এই বিষয়টি একেবারেই মেনে নিতে পারছিল না। অবশ্য রাজশেখরের কথা হলো তাদের কোনোভাবে কান্তারার সাথে ঝামেলায় জড়ানো যাবে না, কারণ এটা করলে এর ফল কি হবে তা তো সে নিজের চোখেই অনেক বছর আগে দেখেছে। এখান থেকে দৃশ্য চলে যায় পরবর্তী দিন।
আমাদেরকে বোবা নামের এক ব্যক্তিকে দেখানো হয়। একসময় এই বোবা রাজার দেহরক্ষী ছিল, এখন বন্দরের ব্যবসার সবকিছু সে দেখাশোনা করে। গতকাল বিশালদেরকে মেরেও কেউ কিছুই করতে পারেনি, তাই মন্ত্রী বোবাকে যেতে বললে বোবা নিজে না গিয়ে তার ছেলে পেপেকে পাঠায়, যাতে করে সে অন্তত বিশালদেরকে মারতে পারে আর তাদেরকে নাজেহাল করতে পারে। কিন্তু পেপে যখন সেখানে গিয়ে জানতে পারে যে তারা সবাই কান্তারা থেকে এসেছে, তখন তো সে একেবারেই ঘাবড়ে যায়। তাই সে কোনো মতে তাড়াতাড়ি করে সেল থেকে বের হয়ে গিয়ে তার জীবন বাঁচায়। এরপর দেখানো হয় বিশালদের জেলের মধ্যে কুমার নামের এক ব্যক্তিকেও রাখা হয়েছিল। এই কুমার মূলত একজন প্রকৌশলী। এখানের কারাগার, সীমানা প্রাচীর এই সবকিছু তারই বানানো। কয়েক বছর আগে রাজার জন্য বানানো একটা জাহাজ প্রথমবার সমুদ্রে নামলেও সেই জাহাজটা ডুবে যায়, তাই কুমারকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। কুমারের থেকে বিশালরা এই বন্দরের ব্যবসার বিষয়ে তখন সবকিছু জানতে পারে। আর এরপরই দেখানো হয় সেখানে পেপে আসে। সে এসে বলতে থাকে যে 100 মুদ্রার বিনিময়ে বিশাল এবং তার দলের লোকেরা তার বাবা বোবাকে কিনে নিয়েছে। বিশাল তখন লক্ষ্য করে যে পেপে কোলকে টানছে, তাই বিশাল পেপেকে তাদের জঙ্গলের ভালো তামাকের লোভ দেখায় আর তাকে ব্যবসার অফার করে। পেপেরা যেহেতু ব্যবসায়ী, তাই ব্যবসার কথা শুনে সে প্রথমে সেই তামাকটা টেস্ট করে। বিশাল তাকে তাদের জঙ্গলের এমন একটি কড়া জিনিস খাওয়ায় যা খেয়ে পেপে সহ তার সহযোগীরা মঙ্গল গ্রহে ঘুরে বেড়াচ্ছিল, অর্থাৎ তাদের কোনো সেন্সই কাজ করছিল না। এই সুযোগে বিশাল এবং তার লোকেরা তাদের সাথে করে কুমারকে নিয়ে কান্তারাতে ফিরে চলে যায়। বিশাল বন্দর গ্রামের বাজারে তাদের জঙ্গলের মশলার চাহিদা দেখেছে, তাই কান্তারাতে ফিরে গিয়ে জঙ্গল থেকে তারা আগে মশলা সংগ্রহ করে। আর এবার তারা আর জঙ্গলের সীমানার বাইরে ধর্মরক্ষকদের জন্য সেসব না রেখে পুরোটা নিজেরাই বন্দর গ্রামে গিয়ে বিক্রি করার সিদ্ধান্ত নেয়। আর বোবাকে লোভ দেখিয়ে তারা তাদের বিক্রিও শুরু করে দেয়। খুব ভালোই ইনকাম হচ্ছিল তাদের। তবে কেউ একজন এই ব্যাপারে জানতে পারে, আর সে এটা জানতে পেরে রাজকুমারী কনককে জানিয়ে দেয়। সে বলে দেয় যে কান্তারা থেকে এসে বিশালরা তাদের এই বন্দর গ্রামে ব্যবসা করছে। এজন্য এটা শুনে কনক পেপে আর বিশালকে তার কাছে ডাকে। তাদের নিয়ম অনুযায়ী এখানে কাউকে ব্যবসা করতে হলে কনকের থেকে অনুমতিপত্র নিতে হবে। অবশ্য কনক বিশালদেরকে সেই অনুমতি দিতেই ডেকেছে। এরপর থেকে বিশালরা নিয়মিত বন থেকে মশলা এনে এই বাজারে বিক্রি করতে শুরু করে। বিনিময়ে তারা এই রাজ্য থেকে বিভিন্ন যুদ্ধের সরঞ্জাম এবং তাদের জীবনযাত্রার জন্য যে সরঞ্জাম দরকার সেগুলো তাদের জঙ্গলে নিয়ে যেতে থাকে। কান্তারার আদিবাসীরাও এখন এর ফল ভোগ করতে শুরু করে। তাদের জীবনে এই অস্ত্রগুলোর জন্য এবং এই জিনিসগুলোর জন্য আর একটু বেশি সহজ হয়ে যাচ্ছিল। আবার বিশালের ব্যক্তিত্ব, মানুষের প্রতি ভালোবাসা, সাহসিকতা এই সবকিছু রাজকুমারী কনকও লক্ষ্য করে। এগুলো তাকে বিশালের প্রতি অনেক বেশি আকৃষ্ট করেছে, তাই সে নিয়মিতই বিশালের সাথে সময় কাটাতে শুরু করে। বিশালও কনকের থেকে ওই সকল বিষয় শিখতে থাকে যা সম্পর্কে সে আগে কিছুই জানতো না। এর মধ্যে একদিন দেখানো হয় কনক বিশালকে তার নিজের মহলে নিয়ে যায়। নিজের দাসীদের দিয়ে বিশালের হাতের পায়ের নখ কাটিয়ে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে। এ রাজ্যের নিয়ম অনুযায়ী কান্তারার মানুষ যদি কিছু স্পর্শ করে তাহলে রাজপ্রাসাদে সেই জিনিস আর গ্রহণ করা হয় না। তাই বিশাল কনককে বোঝায় যে কেউ যদি তাদেরকে একসাথে দেখে ফেলে তাহলে কনককেও এই রাজ্য থেকে বেরিয়ে কান্তারাতে গিয়ে থাকতে হবে। অবশ্য কনকের কথা, ঈশ্বরের মধুবন দেখার ইচ্ছা তার বহুদিনের, তাই এমনটা হলে মন্দ হবে না। এই বলে কনক বিশালের কাছাকাছি যেতে থাকে, কিন্তু তখন বিশাল কনকের ভালোর জন্য এটা করতে চায় না। সে তাকে বুঝিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় বিশাল যে মশলাগুলো বন্দর গ্রামে নিয়ে গিয়েছিল সেখানে এই মশলার চাহিদা অনেক বেশি ছিল, তাই সেখানে মশলা সাপ্লাই করতে করতে এদিকে জঙ্গলের মশলা অনেক বেশি কমে যাচ্ছিল। তাই বিশাল তার লোকদের নিয়ে মশলার খোঁজে জঙ্গলের গভীরে প্রবেশ করতে থাকে। আর এভাবে চলতে চলতে তারা সেই স্থানে পৌঁছে যায় যেখানে কিনা এই আদিবাসী গোষ্ঠী ওই পবিত্র পাথরটি খুঁজে পেয়েছিল। এমনকি সেই সময় একটা বাঘ এসে তাদের পিছু করতে থাকে। প্রথমে বিশাল আর তার দলের লোকেরা বাঘটিকে দেখে বেশ ঘাবড়ে যায়, তবে ধীরে ধীরে বিশাল বুঝতে পারে যে এই বাঘ কোনো সাধারণ বাঘ নয়। বাঘটি বিশালের চোখে চোখ রাখতেই বিশালের চোখটাও যেন জ্বলে ওঠে। এজন্য সে সবাইকে নিয়ে ওই বাঘটিকে ফলো করতে শুরু করে। বাঘটিও তাদেরকে নিয়ে সে জঙ্গলের গভীরে চলে যায়। এদিকে দেখানো হয় সন্ধ্যা নেমে আসে। বিশালের দলের লোকেরা এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে সেখান থেকে তারা যতই সামনে যাওয়ার চেষ্টা করুক না কেন ঘুরে ফিরে তারা বারবার একই স্থানে ফিরে আসছে। বিশাল তখন বুঝতে পারে যে তারা কোনো এক মায়া জালে আটকে গেছে। ছোটবেলা থেকে বিশাল শুনে এসেছে যে তাদের এই জঙ্গলের গভীরে আরো একটি জঙ্গল রয়েছে। ওই জঙ্গলে তারা কখনোই প্রবেশ করে না, তার মানে এটাই সেই জঙ্গল। তারা ভুলক্রমে এই জঙ্গলে প্রবেশ করে ফেলেছে। তারা তখন সাহস করে আবারও সামনে এগিয়ে যেতে থাকে, কিন্তু সামনে যেতেই তাদের কানে জঙ্গলে এক প্রাণীর শব্দ ভেসে আসে। বিশাল তখন লক্ষ্য করে
যে একটা গাছে বানর সদৃশ কিছু একটা ঝুলছে। বিশাল তখন সেদিকে তীর নিক্ষেপ করে ওই প্রাণীটিকে গাছ থেকে ফেলে দেয়, কিন্তু তখন দেখানো হয় ওই প্রাণীটির সাথে করে আরো কয়েকশো প্রাণী নিচে পড়ে, আর তখনই এই মায়া জাল কেটে যায়। এরপর বিশাল তার লোকেদেরকে নিয়ে সামনে এগোতে থাকে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই এই জঙ্গলের মধ্যে কারুপা জাতির বসবাস, আর তারাই এই জঙ্গলের প্রবেশের পথে ওই মায়াজাল তৈরি করে রেখেছিল, যাতে করে তাদের এই জঙ্গলের মধ্যে বাইরের কেউ প্রবেশ করতে না পারে। তবে তাদের প্রধান যখন বুঝতে পারে যে তাদের মায়াজাল কেউ নষ্ট করে ফেলেছে, তখন তাদের সৈন্য সামন্তরাও বিশালদের দিকে তাদেরকে ধরার জন্য এগিয়ে যাচ্ছিল। এদিকে দেখানো হয় বিশাল এবং তার লোকেরা এই জঙ্গলের ভেতরে প্রবেশ করা মাত্রই তারা সেখানে বিপুল পরিমাণে মশলার উৎস খুঁজে পায়। তাই তারা তখন বেশ খুশি হয়, এক একজন এক এক ধরনের মশলা সংগ্রহ করতে শুরু করে। অন্যদিকে কারুপা গোষ্ঠীর লোকজন বিশালদেরকে দেখতে পেয়ে তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ধরে। বিশাল এবং তার লোকেরা কিছু বুঝে ওঠার আগেই তারা বিশালদের একজনের মাথায় কুড়াল নিক্ষেপ করে আর তাকে সেখানেই মেরে ফেলে। আচমকে এভাবে আক্রমণ করায় বিশাল এবং তার লোকেরা প্রথমে অনেক বেশি মার খায়। এরপর বিশাল তার লোকেদেরকে নিয়ে প্ল্যান করে কারুপা জাতির প্রত্যেকটা ব্যক্তিকে মারতে শুরু করে। এখানে জঙ্গলের মধ্যে এমন একটা ফাইটের দৃশ্য দেখানো হয় যেটা ছিল অনেক বেশি ভয়ঙ্কর। যাক, বিশাল একজন একজন করে মেরে যাচ্ছিল, তবে শেষ পর্যন্ত কারুপা গোষ্ঠীর প্রধানের ছেলের কাছে বিশাল হেরে যায়, কারণ এই কারুপা গোষ্ঠী ব্ল্যাক ম্যাজিক জানতো। তাই তারা সেই বানর সদৃশ সেই সকল প্রাণীর মাধ্যমে বিশালদেরকে আটকে ফেলে। এরপর কারুপা গোষ্ঠীর প্রধানের ছেলে যখন বিশালকে মেরে ফেলতে যাবে, তখন সেখানে একটু আগে দেখানো সেই বাঘটি চলে আসে আর সেই প্রধানের ছেলের ঘাড় মটকে দিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। এটা দেখে সেখানে থাকা কারুপা গোষ্ঠীর অন্যান্য লোকজন বেশ ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। আর বিশালরাও তাদের মৃত দলের লোককে নিয়ে তাদের জঙ্গলে অর্থাৎ কান্তারাতে ফিরে আসে। গোষ্ঠীর একজনের এমন মৃত্যু হওয়ায় তাদের প্রধান ভোগেন্দ্র বিশালকে এটার জন্য দোষারোপ করতে থাকে। সে বিশালকে বলতে থাকে যে প্রথমে সীমানার ওই পারে গিয়ে সে তাদের অর্ধেক লোককে শেষ করে দিয়েছে, আর এখন গহীন জঙ্গলে গিয়ে সে বাকিদেরকেও কি শেষ করে ফেলতে চায়। তারা কেন সেখানে গিয়েছিল? বিশাল তখন বলে যে তারা সেখানে নিচ থেকে যায়নি, একটা বাঘ তাদেরকে পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল। বিশাল তখন তাদের সাথে নিয়ে আসা সেই পবিত্র পাথরটিও তাদেরকে দেখায়। এরপর তারা ওই পাথরটিকে অন্যান্য পবিত্র পাথরের সাথে স্থাপন করে। তখন ভোগেন্দ্র সবটা বুঝতে পারে। এর জন্য শান্ত হয়ে সেখানে থাকা সবাইকে কারুপা আদিবাসীদের একটা ইতিহাস শোনাতে থাকে। ভোগেন্দ্র বলে তারা যে সকল দেবতার পূজা করে কারুপা আদিবাসী ওই সকল দেবতাদের বন্দী বানিয়ে তাদের শক্তি ব্যবহার করতে চাইতো। অনেক বছর আগে কারুপা আদিবাসী তাদের এখানে এসে ঈশ্বরের মধুবনে আশ্রয় চায়। এখানের আদিবাসী গোষ্ঠীরা ওই সময় কারুপা আদিবাসীদের চাল বুঝতে পারেনি। মূলত সাহায্যের নামে তারা অন্য উদ্দেশ্য নিয়ে এসেছিল। ওরা মূলত মধুবনের খোঁজ করার জন্যই এসেছিল। ধীরে ধীরে কারুপা আদিবাসীরা যখন বুঝতে পারে তারা যেই শক্তির খোঁজে এখানে এসেছিল তার থেকে অধিক শক্তিশালী কিছু এখানে রয়েছে, তখন তারা এই সকল দেবতাদের বশীভূত করার পরিকল্পনা করতে থাকে। আর দৈব শক্তিকে তাদের বশীভূত করতে তারা এই জঙ্গলের জন্তু জানোয়ার দিয়ে ব্ল্যাক ম্যাজিক করতে শুরু করে দেয়। ধীরে ধীরে এর প্রভাব প্রকৃতির উপর পড়তে শুরু করে। আশেপাশের সকল গাছপালা ধীরে ধীরে মরে যেতে থাকে। কোনো গাছেই তখন ফুল আসছিল না। জঙ্গলের বিভিন্ন প্রাণী আস্তে আস্তে মারা যেতে শুরু করে। তখন কান্তারার আদিবাসী গোষ্ঠীরা ভালো মতোই বুঝতে পারে কারুপা আদিবাসী গোষ্ঠী আসলে এখানে এসে কি চাইছে। এজন্য তারা নিজেদেরকে বাঁচাতে কারুপা আদিবাসী গোষ্ঠীর উপর হামলা করে বসে। দুই আদিবাসী গোষ্ঠীর মধ্যে তখন যুদ্ধ শুরু হয়ে যায়। আর কারুপা আদিবাসী গোষ্ঠীর দুষ্টু শক্তির বিনাশ করতে ঈশ্বর তখন ওই বাঘটিকে পাঠিয়েছিল। ভোগেন্দ্রর কথা হলো ওই বাঘটি ঈশ্বরের পাঠানো একটি দূত ছিল, যেটা কিনা বাঘের বেশে এখানে এসেছিল। ওই সময় কারুপা আদিবাসীর যে প্রধান ছিল ওই বাঘটা তার ঘাড় মটকে ওই গুহার মধ্যে নিয়ে গিয়েছিল। এতে করে কারুপা আদিবাসীর অন্য যেই মানুষগুলো ছিল তারাও তখন ভয়ে কান্তারা থেকে চলে যায়। এরপর থেকে তারা গহীন জঙ্গলে বসে অধিক শক্তিশালী হওয়ার প্রচেষ্টা করে যাচ্ছে। যে বাঘটি কান্তারার আদিবাসীদেরকে একসময় রক্ষা করে এসেছিল সেই বাঘই আজ বিশালকে দিয়ে ওই আদিবাসী গোষ্ঠীর বানানো মায়াজাল ভেঙে দিয়েছে। এইদিকে আমাদেরকে মায়াকারাকে দেখানো হয়, সে দূরে দাঁড়িয়ে সবকিছুই দেখছিল। অন্যদিকে দেখানো হয় বন্দর থেকে একজন রক্ষী এসে রাজা কুলাশেখরকে জানাতে থাকে যে কান্তারা থেকে লোকজন এসে তাদের বন্দর গ্রামে ব্যবসা করা শুরু করেছে। এমনকি সে বিশালের সাথে রাজকুমারী কনকের মেলামেশার কথাও রাজাকে জানিয়ে দেয়। এটা শোনার পরে রাজা কুলাশেখর তখন ওই রক্ষীর দেহ থেকে মাথা আলাদা করে দেয়।
কারণ সে অনেক বেশি রেগে গিয়েছিল। এরপর সে বিশালের মাথা কেটে আনার জন্য তার মন্ত্রীকে নির্দেশ দেয়। তার কথা মতো মন্ত্রীও এই কাজ করার জন্য বেরিয়ে পড়ে। সে বিশালকে মারার জন্য যায়, কিন্তু তাকে মারা তো দূরে থাক, উল্টো বিশাল মন্ত্রী সহ সেখানে যে সকল সৈন্যরা এসেছিল তাদের সব কয়টাকে পিটিয়ে এমন হাল করে যে তারা যে রাজসভার লোক এটা দেখে বোঝারই কোনো উপায় নেই। এমনকি বিশাল তাদেরকে এটাও বলে দেয় যে এখন থেকে এই বন্দর গ্রামে তাদের কান্তারার লোকেদের দখল থাকবে। তারা তাদের মতো করে এখানে ব্যবসা করবে, কাউকে কোনো ট্যাক্সও দিবে না, কারো কোনো কথাও শুনবে না। মানে রাজা কুলাশেখর তার হাত থেকে বন্দর গ্রাম আজীবনের জন্য হারিয়ে ফেলল। সে যদি বিশালকে মারার জন্য মন্ত্রীকে না পাঠাতো তাহলে আর আজ তাকে এই দিন দেখতে হতো না। এই বিষয় নিয়ে এই রাজসভাতে কুলাশেখর এবং রাজশেখরের মধ্যে বিশাল বড় দ্বন্দ্ব বেঁধে যায়। একসময় কথা কাটাকাটির মাঝে কুলাশেখর রাজশেখরকে বলেই বসে, তাকে তো রাজা বানানো হয়েছে শুধু নামে, ক্ষমতা তো রাজশেখর এখনো তার কাছেই রেখে দিয়েছে। এখন থেকে সে আর এই সবকিছু মানবে না। এখন থেকে এই রাজ্যের সব সিদ্ধান্ত কুলাশেখর নিজেই নিবে, সবকিছু এখন থেকে তার নিয়ন্ত্রণেই থাকবে। রাজশেখর তখন তাকে বলে যে যেই হাতে সে তাকে মুকুট পরিয়েছে সেই হাত দিয়ে সে মুকুট খুলেও নিতে পারবে, তাই সে যেন তার সীমার মধ্যে থাকে। সবার মধ্যে রাজশেখরকে কুলাশেখর এমন অপমান করলে কনক তখন রাতের বেলা কুলাশেখরের কাছে যায় এবং তাকে বুঝিয়ে বলে যে এত মানুষের মধ্যে তার বাবাকে এভাবে অপমান করা একদমই ঠিক হয়নি। কুলাশেখর তখন তাকে বলে যে তার বিশালের সাথে রাসলীলার জন্যই তো এমনটা হয়েছে। তবে এরপর দেখানো হয় রাতের বেলা খাবার টেবিলে কুলাশেখর রাজশেখরের কাছে ক্ষমা চায়। সে তাকে বলতে থাকে যে এখন থেকে সে যেমনটা বলবে তাই হবে। তবে কুলাশেখরের মনের মধ্যে যে অন্য কিছু রয়েছে রাজশেখর তা বিন্দু মাত্র বুঝতে পারে না। এরপর দেখানো হয় কুলাশেখর রাজশেখরকে একটা মেডিসিন খাইয়ে দেয়, তবে মারার জন্য নয়। এই মেডিসিন খাওয়ার পরে রাজশেখর 2 দিন পর্যন্ত বিছানায় পড়ে থাকবে। মূলত কুলাশেখরের উদ্দেশ্য হলো এই 2 দিনের মধ্যে কান্তারাবাসীদের যা করার সে করবে, আর এতে রাজশেখর যাতে তাকে বাধা দিতে না পারে তাই সে তাকে 2 দিনের জন্য তার পথ থেকে সরিয়ে রাখে। এরপর দেখানো হয় কুলাশেখর তার সৈন্যবহর নিয়ে কান্তারাতে প্রবেশ করে। এমনকি ঘুমন্ত আদিবাসী গোষ্ঠীর ওপর তারা হামলা করে বসে, তাদের বাড়িঘর সবকিছু জ্বালিয়ে দিতে থাকে। বুড়ো থেকে বাচ্চা মহিলা একে একে সবাইকে তারা হত্যা করতে শুরু করে। আদিবাসী গোষ্ঠীর লোকজন তখন নিজেদেরকে বাঁচাতে প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে। এদিকে বিশাল তখন তার লোকদেরকে নিয়ে গহীন জঙ্গলের মধ্যে ছিল, তাই তার গোষ্ঠীর লোকেদেরকে বাঁচাতে সে কোনো সাহায্য করতে পারছিল না। এদিকে কুলাশেখরের সৈন্যদের করা অত্যাচার দেখে, তাদের হাতে এত মানুষের মৃত্যু দেখে বিশালের মা কয়েকজন লোক নিয়ে দেবতাদের ওই পবিত্র পাথরের কাছে যায় আর দেবতাদেরকে ডাকতে থাকে। দূর থেকে তখন বিশাল এবং তার লোকেরা শব্দ শুনে ভাবতে থাকে তাদেরকে ছাড়াই এত রাতে তারা দেবতাকে কেন ডাকছে। তখন বিশাল দ্রুত সেখানে চলে আসে আর সেখানে গিয়ে দেখে কুলাশেখরের সৈন্যরা তাদের গোষ্ঠীর ওপর আক্রমণ করেছে। এমনকি বিশালের মাকে কুলাশেখর মারতে নেয়। এটা দেখে বিশাল তাদের দিকে দৌড়ে যেতে থাকে, কিন্তু তার কুলাশেখরের কাছে পৌঁছানোর আগেই সে বিশালের মায়ের গলা কেটে দেয়। এরপরই যা ঘটে তা কেউ কল্পনাও করতে পারেনি। বিশালের মধ্যে তখন গলিকা দেবতার আবির্ভাব ঘটে। বিশালের গোষ্ঠীর প্রত্যেকটি ব্যক্তি তখন বুঝতে পারে যে বিশালের মধ্যে এখন কে আছে, কিন্তু কুলাশেখর এবং তার সৈন্যরা এই বিষয়ে কিছুই জানত না। তাই তারা ভাবছিল বিশাল হয়তো কোনো নাটক করছে। কিন্তু যখনই তারা বিশালের উপর আক্রমণ করতে যাবে বিশাল তখন একে একে এক একজনকে এমন ভাবে মারতে শুরু করে যে এটা দেখে কুলাশেখরের চোখ কপালে উঠে যায়। কুলাশেখর এখন বুঝতে পারছে না সেখানে মূলত কি ঘটতে যাচ্ছে। বিশাল একে একে কুলাশেখরের সবগুলো সৈন্যকে হত্যা করে। এরপর শেষ পর্যন্ত কুলাশেখরের কাছে গিয়ে তাকেও হত্যা করে ফেলে। তারপরও বিশাল থামছিল না। তবে সেখানে হঠাৎই মায়াকারা এসে বিশালের মাথায় হাত রাখাতেই বিশাল অজ্ঞান হয়ে পড়ে। তার সম্পূর্ণ শরীর তখন রক্তে ভিজেছিল, তাই গোষ্ঠীর লোকজন তখন পানি দিয়ে বিশালকে পরিষ্কার করে। বিশালের জ্ঞান ফিরতেই বিশাল তার চোখের সামনে তার গোষ্ঠীর লোকেদের মৃতদেহগুলো দেখে একদমই সহ্য করতে পারছিল না। সবাই তাদের স্বজনদেরকে নিয়ে কান্নাকাটি করছিল, বাঁচার জন্য তারা হাহাকার করছে। আবার কুলাশেখরের যে সকল সৈন্যরা বাইরে ছিল তারা কুলাশেখরের বডিটা রাজপ্রাসাদে পৌঁছে দেয়। রাজশেখর তখনও বিছানায় বেহুশ অবস্থায় পড়েছিল। রাজ্যের বড় বড় হাকিমরা তাকে সুস্থ করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এভাবেই দেখতে দেখতে রাত কেটে যায়। পরবর্তী দিন আমাদেরকে দেখানো হয় কান্তারার ওই আদিবাসী গোষ্ঠীরা তাদের পুনর্বাসন শুরু করে। আর এদিকে রাজশেখরেরও জ্ঞান ফিরে আসে। রাজশেখর সেখানে এসে কুলাশেখরের চিতায় আগুন দেয়, সাথে করে সে মন্ত্রীকেও মেরে ফেলে। এদিকে দেখানো হয় রাজ্যের পূজারীরা মন্দিরে স্থাপনের জন্য পানি থেকে শিবলিঙ্গটি তুলতেই দেখে সেটা মাঝখান থেকে খণ্ডিত। আর এটা দেখা মাত্রই সেখানে থাকা সবাই চমকে ওঠে, কারণ এমনটা কখনোই হওয়ার কথা নয়। এমনটা যেহেতু হয়েছে তার মানে তাদের রাজ্যের ঘোর সর্বনাশ হতে চলেছে। কনক তখন পূজারীর কাছে জানতে চায় এর থেকে বাঁচার উপায় কি।
পূজারী তাদেরকে জানায় তারা কান্তারার দেবতাকে অবমাননা করেছে, এই জন্যই এমনটা হয়েছে। এর থেকে বাঁচতে হলে তাদের দেবতাকে সন্তুষ্ট করতে হবে, নয়তো তাদের দেবতা কখনোই এখানে তাদের দেবতাকে স্থাপন করতে দিবে না। তাই আর কোনো উপায় না দেখে রাজকুমারী কনক নিজেই কান্তারাতে যায় এবং কুলাশেখর যেটা করেছে তার জন্য সে ওই আদিবাসী গোষ্ঠীর কাছে ক্ষমা চায়। এমনকি বিশাল এবং ভোগেন্দ্রকে সে বলে যে শক্তির তারা অবমাননা করেছে ওই শক্তিকে তারা নিজেদের ঈশ্বরের মর্যাদা দিতে চায়, এরপর তাকে স্থাপন করে তারা তাদের পাপের প্রায়শ্চিত্ত করতে চায়। কিন্তু বিশালের কথা হলো তারা তাদের দেবতা বানানোর কে হয়? এখানে জঙ্গলের আদিবাসীদের তারা তাদের দাস বানিয়ে বছরের পর বছর নির্যাতন করেছে, তাদেরকে সবকিছু থেকে বঞ্চিত করেছে। কনক তখন তাকে বলে যে তারা নিজেদের ভুলটাকে স্বীকার করছে এবং তাদের এখন সামনে অগ্রসর হওয়ার একটাই রাস্তা আছে, দয়া করে তারা তাকে ঈশ্বরের জন্য হলেও ক্ষমা করে দিক। বিশাল তখন তাকে বলে যে তাদেরকে তারা ক্ষমা করে দিলেও তাদের ঈশ্বর কখনো ক্ষমা করবে না। কিন্তু কনক তখন বিশালের কাছে জানতে চায় এটা কি বিশাল বলছে নাকি তার ঈশ্বর বলছে। কনকের এই কথার জবাব তখন বিশালের কাছে ছিল না, তাই তখন কনকের প্রস্তাবে বিশাল রাজি হয়ে যায়। এরপরই ধর্মীয় আনুষ্ঠানিকতার সাথে তাদের পবিত্র পাথরগুলোকে তারা ভাংরা রাজ্যে নিয়ে স্থাপন করে। একদিকে তাদের দেবতাদেরকে যথাযথ মর্যাদার সাথে স্থাপন করা হয়, অন্যদিকে ভাংরা রাজ্যের মন্দিরে শিবলিঙ্গের স্থাপনা করা হয়। অবশেষে সবকিছু ভুলে গিয়ে ভাংরা রাজ্য আর ওই আদিবাসী গোষ্ঠী একত্রিত হয়ে যায়। এমনকি এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছিল সবাইকে রাজ্যের পক্ষ থেকে রাজা পুরস্কৃত করে, আর কনকের প্রস্তাবও মেনে নেওয়া হয়। রাজা তখন বিশালের কাছে জানতে চায় আদিবাসী গোষ্ঠীর জন্য তারা এর বদলে কি করতে পারে। বিশাল তখন রাজার কাছে তাদের রাজ্যের যত দাস আছে তাদের সবার মুক্তি দাবি করে। সে বলে যে এখন থেকে এই রাজ্যের সবাই যেহেতু ধর্মের পথে চলবে তাই এই দাসদের চিরদিনের জন্য মুক্ত করে দিতে হবে। বিশালের কথা মতো রাজা তখন সেটাই করে। তাছাড়া রাজা জঙ্গলের আদিবাসী গোষ্ঠীর জন্য তাদের পুনর্বাসনের ব্যবস্থাও করে দেয়, তাদের খাবার সহ সব প্রয়োজনীয় সামগ্রীও দেয়া হয়। বিশাল এই সবকিছু নিয়ে হাসি মুখে কান্তারা জঙ্গলে ফিরে আসে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে আবারও রাজশেখরকে দেখানো হয়। সে যখন রাতের বেলা ঘুমিয়েছিল তখন সে স্বপ্নে মায়াকারাকে দেখে। মায়াকারা এসে তখন তাকে কিছু কথা বলতে থাকে। তার কথা শুনে আমরা এটা জানতে পারি যে রাজা আদিবাসী গোষ্ঠীর ওই দেবতাদেরকে যথাযথ সম্মান দেওয়ার জন্য এখানে আনেনি, মূলত অন্য উদ্দেশ্য নিয়ে সে ওই দেবতাদের এখানে এনেছে। অন্যদিকে দেখানো হয় একই রাতে বিশাল স্বপ্নে তার মাকে দেখতে পায়। তার মা স্বপ্নের মধ্যে বিশালকে তাদের পবিত্র পাথর যেখানে রাখা ছিল সে স্থানে নিয়ে যায়। সেখানে বিশাল কারুপা আদিবাসী গোষ্ঠীর প্রধানকে দেখতে পায়। সে দেখতে পায় ওই ব্যক্তি সেখানে বসে কালো জাদু করছে। এর সাথে সাথেই বিশালের ঘুম ভেঙে যায়। বিশাল তখন জানতে পারে তাদের গোষ্ঠীর মধ্যে যত ছোট ছোট বাচ্চা ছিল সবাই এক দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছে। বাচ্চাদেরকে নিয়ে তাদের স্বজনরা তখন হাহাকার করছে। অন্যদিকে দেখানো হয় কারুপা আদিবাসী ভাংরা রাজ্যে প্রবেশ করে, আর কান্তারা রাজ্যে সেই একই রকম ঘটনা ঘটে যেটা কিনা বহু বছর আগেই কারুপা আদিবাসী থাকা অবস্থায় ঘটেছিল। মানে কান্তারার গাছের ফুল শুকিয়ে যেতে থাকে, জঙ্গলের জীবজন্তু মারা যেতে শুরু করে। এতে করে তাদের প্রধান ভোগেন্দ্র বুঝতে পারে যে এই সবকিছু কারুপা আদিবাসীর কাজ। এরপরেই আমাদেরকে দেখানো হয় এই সবকিছু কারুপা আদিবাসীদের একটা চাল ছিল। বহু বছর আগে কনক যখন জন্ম নিয়েছিল সেই সময় কনক কিন্তু কোনো সারা শব্দ করছিল না। তখন কারুপা আদিবাসীর প্রধানের স্ত্রীর বুকের দুধ পান করার পরেই কনক আবারও জীবন ফিরে পেয়েছিল। তখন থেকেই কনকও ছিল কারুপা আদিবাসীদেরই একজন। এমনকি কনকের প্ররোচনাতেই কুলাশেখর তার বাবাকে ওই মেডিসিন দিয়ে কান্তারার আদিবাসী গোষ্ঠীর উপর আক্রমণ করতে গিয়েছিল। কনক খুব ভালো করেই জানতো ওই জঙ্গলের দেবতারা এই জঙ্গলকে এবং আদিবাসীদেরকে রক্ষা করছে, তাই এই দেবতাদেরকে বন্দি বানাতেই কৌশলে বিশালদেরকে ধোঁকা দিয়ে তারা তাদের দেবতাকে নিজেদের স্থানে নিয়ে বন্দি বানিয়েছে। এরপরেই আমরা দেখতে পাই কনক ভাংরা রাজ্যের রাজ সিংহাসনে বসে রয়েছে। রাজশেখর চাচ্ছিল কান্তারা জঙ্গল পুরোপুরি দখল করে নিতে, কিন্তু কনকের কথা হলো এটা করা এতটাও বেশি সহজ হবে না। তবে কনক তার বাবাকে কথা দেয় যে সে তার ইচ্ছা নিশ্চয়ই পূরণ করবে। এর পরপরই মহলের মধ্যে তখন কারুপা আদিবাসীরা প্রবেশ করে। কারুপা আদিবাসীর প্রধানের কথায় আমরা এটাও জানতে পারি যে কান্তারা দখল করার মতো শক্তি তাদের কাছেও নেই। সেই শক্তি একমাত্র কনকের মধ্যে আছে, কারণ কনকের জন্মের সময় কনক মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে এসেছিল। সেটাও ছিল তাদের কালো জাদুরই একটি অংশ, কারণ তার স্ত্রীর দুধ পান করেই কিন্তু কনক তার জীবন ফিরে পেয়েছিল। তবে রাজা রাজশেখর বলতে থাকে যে সে তার মেয়ে কনকের সাহায্য নিয়ে সেই যুদ্ধে জিতেছে, মানুষ যেন এটা বলতে না পারে। কনক তখন তার বাবাকে বলে যে তারা এটা কখনোই বলবে না, যুদ্ধের সকল অস্ত্র রাজশেখরের কাছেই থাকবে, পিছন থেকে কনক শুধু শক্তির যোগান দিবে, তাই তাকে এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না।
এদিকে আমাদেরকে বিশালদেরকে দেখানো হয়। সেও বুঝতে পেরে যায় তাদেরকে ভাঙড়া রাজ্য থেকে ধোঁকা দেওয়া হয়েছে, তাদের ভূমি থেকে তাদের পবিত্র শক্তিকে সরিয়ে নেওয়া হয়েছে। এইভাবে তারা তাদেরকে ধোঁকা দিবে তারা তো তা বুঝতেও পারেনি। তাই এখন বিশালদের হাতে অন্য কোনো রাস্তা ছিল না। নিজেদের অস্তিত্ব রক্ষা করতে, প্রকৃতিকে রক্ষা করতে এবং তাদের দেবতাদের রক্ষা করার জন্য তাদেরকে এখন ওই রাজ্যের সাথে যুদ্ধ করতেই হবে। তাই বিশাল তখন সবার সামনে যুদ্ধ ঘোষণা করে আর ওই রাজ্যের দিকে সবাই মিলে ছুটে যেতে থাকে, কারণ তাদের সাথে এত বড় ধোঁকার প্রতিশোধ তো তারা নিবেই নিবে। অন্যদিকে রাজশেখরের সৈন্যরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে তাদের রাজ্যে বসেই অপেক্ষা করছিল। অন্যদিকে আমাদেরকে তখন কনককে দেখানো হয়। সে রাজশেখরকে নিয়ে কালো জাদু করতে শুরু করে দেয়। ওই পবিত্র ভূমি থেকে আসা বিশাল এবং তাদের লোকেদের সাথে যুদ্ধ করতে কনককে কালো জাদু করতেই হবে, নাহলে তারা পেরে উঠবে না তাদের সাথে। এখানে আমরা এটাও দেখতে পাই, কনক যেদিন বিশালকে তার মহলে নিয়ে গিয়েছিল ওই দিনই সে বিশালের হাত এবং পায়ের নখ কেটে সেটাকে কালো জাদু করার উদ্দেশ্যে রেখে দিয়েছিল। সেটা তার কোনো ভালোবাসা ছিল না, আর আজ সেগুলো নিয়ে সে কালো জাদু করে যাতে করে সে বিশালকে বাধা দিতে পারে। এদিকে দেখানো হয় কান্তারার আদিবাসী গোষ্ঠী রাজ্যের প্রাচীরের কাছে চলে আসে আর সেখানে এসে যুদ্ধ করতে শুরু করে দেয়। আমরা আগেও জেনেছি যে প্রাচীর তৈরি করেছিল কুমার, তাই প্রাচীর কিভাবে ধ্বংস করতে হবে সেই বিষয়ে কুমার খুব ভালো করেই জানত। তাই কুমার তার প্রকৌশল বিদ্যা কাজে লাগিয়ে বড় বড় গাছের গুঁড়িতে আগুন লাগিয়ে ওই প্রাচীরের দিকে ছুঁড়ে মারে। আর এরকম করতে করতে একটা সময় দেখা যায় সেই প্রাচীর ঠিকই ভেঙে যায়। বিশাল তখন তার আদিবাসী গোষ্ঠীর সাথে মিলে ভেতরে প্রবেশ করে। রাজ্যের সেনারা তখন তাদের সাথে কোনোভাবেই পেরে উঠছিল না, কারণ তারা ছিল এতটাই শক্তিশালী। এজন্য এক সৈন্য তখন সেখান থেকে জীবন বাঁচিয়ে দ্রুত রাজশেখরের কাছে যায় আর তাদেরকে গিয়ে এই খবরটি জানায়। এদিকে দেখানো হয় রাজশেখর তার বাবার সেই তরবারিটি নিয়ে আসে, যেটা কিনা সে ছোটবেলায় যখন কান্তারা থেকে বেঁচে ফিরেছিল তখন তার সাথে করে নিয়ে এসেছিল। কনক তখন সেই তরবারির উপরেই ব্ল্যাক ম্যাজিক করতে থাকে, মানে ওই তরবারি দিয়ে তারা বিশালকে হত্যা করবে। তার জন্য কনক তার সৈন্যদেরকে নির্দেশ দিতে থাকে যে তারা যেন বিশালদেরকে কোনোভাবে সন্ধ্যা পর্যন্ত এখানে আসা থেকে আটকে রাখে। তারা যদি একবার এটা করতে পারে তাহলে এরপর সব তাদের হাতে হবে, কারণ ততক্ষণে কনকের কালো জাদুর কাজও শেষ হয়ে যাবে। তাই তার কথা মতো সেই সৈন্যরা আদিবাসী গোষ্ঠীকে থামানোর চেষ্টা করে। দেখা যায় সন্ধ্যা হতে হতে কনকের কালো জাদুর কাজও শেষ হয়ে যায়। আর এর পরেই দেখা যায় রাজশেখরের মধ্যে তার বাবা দ্বিজেন্দ্রর আত্মা চলে আসে। রাজশেখর তার পূর্ণ শক্তি নিয়ে তখন যুদ্ধের মাঠে চলে যায়। একদিকে কনক, অন্যদিকে রাজশেখর দুজনই আদিবাসী গোষ্ঠীর লোকেদেরকে নির্মমভাবে খুন করতে থাকে। বিশাল তখন তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু রাজশেখরের মধ্যে তার বাবা দ্বিজেন্দ্রর শক্তি থাকায় বিশাল তার সাথে কোনোভাবেই পেরে উঠছিল না। ঠিক তখনই সেখানে মায়াকারা চলে আসে। মায়াকারাকে দেখে বিশাল তার কাছে জানতে চায় যে সে এখন কি করবে। মায়াকারা তখন বিশালকে বলে যে যখন তাকে ছোটবেলায় অসহায় অবস্থায় পাওয়া গিয়েছিল তখন সে কে ছিল, কোথা থেকে এসেছিল, কে তাকে রেখে গিয়েছিল সেই ব্যাপারে তারা কেউ জানতো না। তবুও তারা তাকে নিজেদের কাছে রেখেই বড় করেছে, ভালোবাসা দিয়েছে। আর বিশাল কি জন্য এখানে এসেছে সেটা প্রমাণ করার সময় এখন এসে গেছে, তাই সে যেন তাই করে। এই দিকটা সে দেখছে। দেখা যায় একদিকে মায়াকারা দ্বিজেন্দ্রকে আটকানোর চেষ্টা করছে আর অন্যদিকে বিশাল কান্তারার জঙ্গলে ফিরে যায়। বিশালের তখন মনে পড়ে ছোটবেলায় সে যখন মায়াকারার সাথে কথা বলতো তখন মায়াকারার কাছে একদিন সে জানতে চেয়েছিল ঈশ্বর কি কখনো এখানে এসেছিল। তখন মায়াকারা জানায় ঈশ্বর শুধু এখানে আসেইনি, এখনো এখানেই আছে, মানে ওই কুয়োর ভেতরে। তাই বিশাল তখন জঙ্গলে গিয়ে সেই কুয়োর মধ্যে প্রবেশ করে আর ভেতরে যেতেই সে সেখানে বিশাল আকৃতির একটা দানবকে দেখতে পায়, যে কিনা ঈশ্বরের মধুবনকে সুরক্ষা দিচ্ছিল। এদিকে দেখানো হয় মায়াকারার শক্তিও প্রায় শেষ হয়ে যাচ্ছিল, তাই একসময় কনক মায়াকারাকে হত্যা করে ফেলে। এদিকে বিশাল খুঁজতে খুঁজতে সেই কুয়োর মধ্যে দেবতার প্রতিমূর্তি পেয়ে যায়। পাশেই একটা ত্রিশূল রাখা ছিল। বিশাল যখনই সেটার কাছে যাওয়ার চেষ্টা করে তখনই ওই দৈত্যটা বিশালকে বাধা দেওয়ার চেষ্টা করছিল। বিশালও তখন বাঁচার জন্য ওই দৈত্যর সাথে যুদ্ধ করে যায়। তবে একসময় বিশাল শিবলিঙ্গর পাশে থাকা ওই ত্রিশূলটি তুলে নেয়। সাথে সাথেই তখন বিশালের মধ্যে দেবতার আবির্ভাব হয়। এরপরে বিশাল তার পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধের ময়দানে ফিরে আসে। শুধু বিশাল নয়, তার সাথে তখন ঈশ্বরের পাঠানো
সেই বাঘটিও ছিল। কারুপা আদিবাসী গোষ্ঠীর প্রধান যখনই সেই বাঘটিকে থামাতে যাবে, বিশাল তখন ওই লোকটিকে হত্যা করে। কারণ বিশাল এখন আর বিশাল নেই, তার ভেতরে গলিকা দেবতার আবির্ভাব হয়েছে। এরপর বিশাল যখনই রাজশেখরকে মেরে ফেলতে যাবে, কনক তখন তার সামনে চলে আসে আর তাকে এটা করতে বাধা প্রদান করে। কনক তাকে বলতে থাকে যে দেহ বদল করে হাতে একটা ত্রিশূল নিয়ে সে ঈশ্বর হয়ে কোনো স্ত্রীর গায়ে হাত দিতে পারবে না, তাই সামনে ঈশ্বরের সৃষ্টি একজন স্ত্রী দাঁড়িয়ে রয়েছে, সাহস থাকলে সে যেন তাকে স্পর্শ করে দেখায়। বিশাল তখন এটা শুনেই দূরে সরে যায়, আর এরপরেই বিশালের মধ্যে একজন স্ত্রী দেবী প্রবেশ করে। বিশাল এখন এই স্ত্রী দেবীর রূপ নেয়, যার জন্য কনককে মেরে ফেলতে তার আর কোনো বাধা নেই। সে তখন কনককে তার মাথার উপরে তুলে পায়ের উপর ফেলে প্রথমে কনকের মেরুদণ্ড ভেঙে ফেলে, এরপর তার ঘাড় মোটকে তাকে সেখানেই মেরে দেয়। তারপর সব শেষে ত্রিশূল দিয়ে সে রাজশেখরকে খুন করে। এরই মধ্য দিয়ে সকল দুষ্ট শক্তির বিনাশ ঘটে। তারপর দেখানো হয় ওই আদিবাসী গোষ্ঠী তাদের পবিত্র পাথরগুলো আবারও আগের জায়গাতে নিয়ে স্থাপন করে। দেখা যায় বিশালের ভেতর থেকে গলিকা দেবতা এখনো বের হয়নি। কান্তারার ওই আদিবাসী গোষ্ঠী তখন বিশালকে ঘিরেই থিয়াম পারফর্ম করছিল, আর এরপরেই বিশাল কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। অর্থাৎ বিশালকে হয়তো এই গ্রামবাসীর রক্ষাকারী দূত হিসেবেই পাঠানো হয়েছিল, তাই সে হয়তো তার কাজ শেষ করেই সেখান থেকে উধাও হয়ে গেছে। আর এখান থেকেই দৃশ্য সেই কর্ণাটকের ঘন জঙ্গলে দাঁড়িয়ে থাকা ছেলেটির কাছে আসে। ছেলেটি এই সব কাহিনী জানতে পেরে অবাক হয়ে যায় আর বলতে থাকে যে তার বাবাও যদি এখানেই অদৃশ্য হয়ে থাকে, তাহলে এখানে থাকা সেই কুয়োটি কোথায় গেল? তখন একজন তাকে বলে যে সেটা হলো আরেকটি গল্প কথা, অর্থাৎ এখান থেকে কুয়োটি অদৃশ্য হয়ে যাওয়া নিয়ে আরো কিছু কাহিনী রয়েছে, যা হয়তো আমরা এই গল্পের চ্যাপ্টার 2-তে জানতে পারবো। আর সেটা যখনই আসবে তা আমি আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। যাক, এই তো ছিল আজকের গল্প। আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।